আসসালামু আলাইকুম। উইকলি মাস্টার টপিক ডিসকাশনে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাকে ঠিকমতো শোনা যাচ্ছে কিনা কেউ যদি একটু বলতেন। আচ্ছা, আমরা শুরু করি। তো আপনারা জানেন যে আমাদের প্রতিদিনই কোনো না কোনো ফ্যাকাল্টির কিন্তু মাস্টার টপিক ডিসকাশন হয়ে থাকে। তো আমাদের গাইনি ফ্যাকাল্টির ডিসকাশন কিন্তু হয় হচ্ছে রবি আর হলো আপনার বুধবার। সো আমরা গত বুধবারই কিন্তু পিউবার্টি নিয়ে কথা বলেছিলাম। আজকে সেটারই ধারাবাহিকতা আমরা আরেকটা সুন্দর টপিকস নিয়ে ডিসকাস করব। তার আগে আপনারা তো জানেনই যে আমাদের এফসিপিএসের 3টা পেপার থাকে, পেপার 1, 2, 3। আমরা আসলে ওই পেপার ওয়াইজে আমাদের ডিসকাশনগুলো অ্যাকচুয়ালি সাজাই, যে টপিকসগুলো ইম্পর্টেন্ট, যেখান থেকে আসলে কোয়েশ্চেন আসার পসিবিলিটি বেশি, এবং যেই জায়গাগুলো থেকে এসবিএ বেশি আসে বা এমসিকিউ পোর্শনটা যেখান থেকে বেশি আসে, আমরা কিন্তু স্পেসিফিক্যালি ওই জায়গাটাকে এমফাসাইজ করি এবং ওখানেই আমরা হচ্ছে একটু বেশি এমফাসাইজ দেওয়ার চেষ্টা করি। সো আমাদের এগুলো আপনারা যারা এখন থেকে হচ্ছে আবার টার্গেট করছেন, জানুয়ারিকে টার্গেট করে পরীক্ষা দিবেন ভাবছেন, তাদের জন্য কিন্তু এখন একটা খুব ভালো একটা সময়, একটা বেশ ভালো সময় অপেক্ষা মানে আপনাদের জন্য আছে। আপনারা এখন থেকে যদি পড়াটাকে অল্প অল্প করে গুছায় নিয়ে আসেন, আশা করি যে আপনারা খুব ভালো একটা রেজাল্ট করতে পারবেন। সো হতাশ যারা অনেকদিন থেকে পড়ছেন কিন্তু কোনোভাবেই হচ্ছে না, অথবা যারা একদমই ফ্রেশার্স, যে নতুন এখনই আপনার হচ্ছে নেওয়া শুরু করলেন মাত্র প্রিপারেশান, জানুয়ারিতে বসার প্ল্যান করছেন, তো আপনাদের সবাইকেই বলবো আপনারা খুব সুন্দর করে হচ্ছে একটা রুটিন করে রেগুলার এখনই পড়াটা গুছানো শুরু করেন। এখন থেকেও প্রিপারেশন নিলে বেশ সময় আপনার হাতে আছে। আশা করি আপনি খুব ভালো একটা রেজাল্ট করতে পারবেন যদি আপনি জানুয়ারিতে টার্গেট করেন। সো অলরেডি বাই দিস টাইম সবাই এটা জানেন যে এফসিপিএস আমাদের 3টা পেপার থাকে, পেপার 1, 2, 3, এবং কোন পেপারে কী আসে সেটাও আপনারা জানেন। আর আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম হচ্ছে পিবারটি নিয়ে। পিবারটিটা থেকে কোয়েশ্চেন বেসিক্যালি আসে হচ্ছে পেপার 2-তে। সো যেহেতু আমরা পিবারটি নিয়ে আলাপ করেছিলাম বুধবারে, আজকে আমরা মেনোপজটা নিয়ে একটু কথা বলবো। মেনোপজও সেম আপনাদের পেপার 2-র জন্যই খুব ইম্পর্ট্যান্ট। পিবারটি মেনোপজ একসাথে পড়লে হচ্ছে পেপারটা আপনি ভালো কোরিলেটও করতে পারবেন, মনেও থাকবে। আর দুইটা খুবই ছোট ছোট টপিকস, কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট টপিকস। একটা কোয়েশ্চেন প্রায় সময় কিন্তু চলেই আসে আপনাদের এখান থেকে। তাহলে আমরা কথা না বাড়াই, আমরা আসলে টপিক্সে চলে যাই। আমরা একটু মেনোপজ নিয়ে আজকে কথাবার্তা বলি। আচ্ছা, মেনোপজটা তাহলে কোত্থেকে পড়তে হবে? মেনোপজটা আমরা পড়বো হচ্ছে দত্ত থেকে, গাইনি দত্ত। এটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 6, খুবই ছোট একটা চ্যাপ্টার। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের মেনোপজ। এখান থেকে আমরা মেইনলি আজকে ইম্পর্ট্যান্ট জিনিসগুলো বা যেখানে আমাদের প্রবলেমগুলো হয়, যেখান থেকে কোয়েশ্চেনগুলো একটু বেশি আসে পরীক্ষায়, সেই জায়গাগুলোকে আমরা একটু হাইলাইট করব। সো প্রথমে দেখুন যে মেনোপজ কথাটা থেকেই কিন্তু অনেক কিছু বোঝা যায়। আমরা জানি কি পজ মানে কি বন্ধ হওয়া, তাই না? মেনোপজ দ্যাট মিনস মেন্সেস পজ হয়ে গেল, বন্ধ হয়ে গেল। তাহলে যখন থেকে আমাদের হচ্ছে মেনস্ট্রুয়েশনটা সিজেশন হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, তখন থেকে আমরা ওই পিরিয়ডটাকে কী চিন্তা করব? তখন থেকে আমরা ওই পিরিয়ডটাকে বলবো যে মেনোপজ। তাহলে আমরা যদি সুন্দর করে ডেফিনিশনটা বলি যে মেনোপজ মিনস পার্মানেন্ট সিজেশন অফ মেনস্ট্রুয়েশন অ্যাট দ্য এন্ড অফ রিপ্রোডাক্টিভ লাইফ ডিউ টু লস অফ ওভারিয়ান ফলিকুলার অ্যাক্টিভিটি। এই যে আপনার পার্মানেন্ট সিজেশন হয়ে যাচ্ছে মেন্সেস, এটা কেন হচ্ছে? কারণ হলো যে আমাদের ওভারিয়ান ফলিকলই তো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। আর ওভারিয়ান ফলিকল থেকে কি আসতো? ইস্ট্রোজেন আসতো। ইস্ট্রোজেন এসেই তো আমাদের এন্ডোমেট্রিয়ামের উপরে কাজ করতো, যেটা আমরা হচ্ছে আগে অ্যানাটমিতেও পড়ে আসছি, মানে আমাদের প্রথম 2 চ্যাপ্টারে পড়ে আসছি, আবার পিউবার্টিতেও আমরা সেটা নিয়ে একটু আলাপ করেছি। তো ওটার ধারাবাহিকতাই আজকে আমরা বললাম যে এই যে আমাদের হলো যে আপনার এন্ড অফ দ্য রিপ্রোডাক্টিভ লাইফে এসে যে আমাদের হচ্ছে ওভারিয়ান ফলিকলগুলো শেষ হয়ে গেল, তাহলে ওখান থেকে এখন আর কি আসতে পারতেছে না? ইস্ট্রোজেন আসতে পারতেছে না। আর ইস্ট্রোজেনের হচ্ছে আমাদের টার্গেট অর্গান কোনটা? ইস্ট্রোজেনের টার্গেট অর্গান হচ্ছে আপনার ইউটেরাস, এন্ডোমেট্রিয়াম। তাহলে ও ইস্ট্রোজেন থাকলেই না সে এসে আমার এন্ডোমেট্রিয়ামের উপর কাজ করবে, সেখানে গ্রোথ হবে, ফলিফারেশন হবে, তারপরে সে না যায় আপনার হলো যে ওইটা হলো শেড আউট হবে, তাই না? সেটাই তো মিনস্ট্রুয়াল ব্লাড হিসেবে বের হয়ে আসবে। যখন আমার ওভারিয়ান ফলিকলই নাই, ওখান থেকে যখন ইস্ট্রোজেনই তৈরি হতে পারতেছে না, তাহলে সে আর কীভাবে এসে কাজ করবে এন্ডোমেট্রিয়ামের উপরে, তাই না? ব্যাপারটা তো খুব সিম্পল। তাহলে এই সিম্পল ব্যাপারটাকেই আমরা এখন একটু বুঝবো আর একটু সুন্দর করে পড়বো। তাহলে এই যে জিনিসটা যে
আমরা তারপরে তো কোনো কিছু হচ্ছে আমার ডিফাইন করার জন্য কিছু স্পেসিফিকভাবে মনে রাখা লাগে। আমরা একটা নর্মালভাবে জানলাম হ্যাঁ আমাদের ওভারিয়ান ফলিকলের অ্যাক্টিভিটি শেষ হয়ে গেল, ইস্ট্রোজেন আসতে পারলো না, সেই জন্য হচ্ছে মিনসেস সিজেশন হয়ে গেল, মানে অ্যামোনিয়া ডেভেলপ করে গেল। তো এটাকে যদি আমি ডেফিনেশন ওয়াইজ বা সিস্টেমেটিক্যালি বলতে যাই, আমরা কখন এটাকে হচ্ছে মেনোপজ বলবো? যখন কিনা আমরা দেখবো যে তার উইদাউট এনি প্যাথোলজি 12 কনজিকিউটিভ মান্থে তার অ্যামোনিয়া ডেভেলপ করে গেছে, তখন আমরা তাকে কি বলবো? তখন আমরা বলবো যে হচ্ছে তাকে মেনোপজ। সো এইটা একটু মনে রাখতে হবে, কখন যে 12 কনজিকিউটিভ মান্থে যদি তার অ্যাবসেন্স অফ মেনস্ট্রুয়েশন থাকে এবং অন্য কোনো প্যাথোলজি থাকা যাবে না। এখন আরেকটা ব্যাপার, যেমন হচ্ছে অনেকেরই হচ্ছে ধরেন আপনার কারো হচ্ছে অ্যাশারম্যান সিনড্রোমে কী হইলো, ওই যে ভিগোরাস কারো ডিএনসি করার পরে আপনার হচ্ছে একদম দুইটা ওয়াল একসাথে লেগে গেল, তাই না? এন্ডোমেট্রিয়ামের পর্যন্ত আপনার একদম বেজাল লেয়ার সহ কিউরেট করে নিয়ে আসলো, তাহলে তো ওখান থেকে শেডিং আউট হতে পারবে না। ওইটা আমরা মেনস্ট্রুয়েশনের চ্যাপ্টারে পড়েছি, আমরা জানি। তাহলে সেখান থেকে সেটা যখন স্টেনোসড হয়ে যাবে, সেখান থেকে তো হচ্ছে আপনার আর মেনস্ট্রুয়েশন হতে পারবে না, যদিও তার প্রচুর ইস্ট্রোজেন আছে। তাহলে এটা একটা প্যাথোলজি, এই ব্যাপারটাকে এক্সক্লুড করতে হবে। আবার ধরেন প্রেগনেন্সিতেও তো কী হচ্ছে, আমাদের 9 মাস থেকে কী থাকতেছে, আপনার অ্যামিনিরা থাকতেছে, যদিও 12 মাস না, কিন্তু 9 মাস দিয়ে অ্যামিনিরা থাকতেছে। কিন্তু এটা এই সিচুয়েশনটা চিন্তা করতে হবে, এটাও কিন্তু তার প্রেগনেন্সি। এরকম অন্য কোনো প্যাথোলজি থাকা যাবে না। সব প্যাথোলজি এক্সক্লুড করে এন্ড অফ দ্য রিপ্রোডাক্টিভ লাইফে আমরা যখন কনজিকিউয়েন্টলি মানে একাধারে হচ্ছে 12 মান্থের অ্যামিনিউরিয়া পাবো, তখন আমরা ওটাকে ক্লিনিক্যালি বলতে পারবো যে তার মেনোপজ হয়ে গেছে। তারপর আমরা কিছু বায়োকেমিক্যাল হচ্ছে প্যারামিটার দেখতে পারি, আমরা হরমোন লেভেল দেখতে পারি। তো এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হরমোন, যেটা আমি আজকে কোয়েশ্চেনেও দিয়েছিলাম, যে আমরা যে মোস্ট সেন্সিটিভ হরমোন বলি যে মেনোপজে, সেটা কোনটা? তো সেটা কিন্তু আপনাদেরকে মনে রাখা লাগবে, কারণ এই আমাদের সবসময় আমরা কিনে ইস্ট্রোজেন নিয়ে খুব হচ্ছে থাকি এখানে। হ্যাঁ, ইস্ট্রোজেনের জন্যই তো হচ্ছে আলটিমেটলি হচ্ছে তার ডেফিসিয়েন্সির জন্য মেনোপজটা হয়ে গেল, তাহলে সেন্সিটিভ মনে হয় ইস্ট্রোজেন না। আসলে এখানে কি, এখানে হচ্ছে এফএসএস লেভেলটা দিয়েই হচ্ছে আমরা ডায়াগনোস করব সে হচ্ছে ইদার মেনোপজে গেল কি গেল না। তো এটা আমরা একটু পরেই হচ্ছে মানে এন্ডোক্রাইনোলজিটা কি মেনোপজের পিছনে, এটাই আমরা একটু জানবো। সো এইটার থেকে আমরা আরেকটা জিনিস অনেক সময় আসে, যে এই যে আমরা এফএসএস লেভেলটা দিয়েই হচ্ছে আমরা মেনোপজ ডায়াগনোস করি, এফএসএসটা কত বেশি থাকতে হয়? ইজিলি আমরা বলি যে মোর দেন 40। এটাও একটু লেভেলটা মনে রাখতে হবে। হ্যাঁ, এটা প্রায় পরীক্ষাতে চলে আসে, সো এটাও একটু মনে রাখবেন আপনারা। তো এখন আরেকটা জিনিস, যে এই যে আমরা গত ঠিক আগের লাইফটাতে আমরা পড়েছিলাম যে পিউবার্টিটা কী ছিল? পিউবার্টিটা ছিল হচ্ছে যে আপনার যে একটা চাইল্ডহুড থেকে সে অ্যাডাল্টহুডের যে ট্রানজিটরি পিরিয়ডটা, সেটা ছিল আমাদের পিউবার্টি, মানে সে চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুডে চলে আসলো। ঠিক অপোজিটটা হলো মেনোপজ। দ্যাট মিনস সে রিপ্রোডাক্টিভ লাইফ থেকে সে কোথায় চলে যাচ্ছে? নন রিপ্রোডাক্টিভ লাইফে, মানে মেনোপজে চলে যাচ্ছে সে। তাহলে এটাও একটা ট্রানজিশন পিরিয়ড কিন্তু। তো এই যে পিরিয়ডটা, যেমন আমরা পিউবার্টির সাথে একটু কোরিলেট করেন, পিউবার্টিতে আমরা বলেছিলাম না যে পিউবার্টির হচ্ছে যখন সে পিউবার্টিতে যায় তখন কিন্তু প্রথম 2 বছর তার হচ্ছে অ্যানোভুলেটরি সাইকেল থাকতে পারে, ওটা নর্মাল, কারণ তার হচ্ছে ঠিকমতো ফলিকলগুলো ডেভেলপ করতে বা হচ্ছে ওভারি গ্রোথ হইতে একটু টাইম লাগবে, তো নর্মাল হইতে টাইম লাগবে। সো এই যে লাস্টের দিকে আবার ঠিক উল্টোটা, এখন আবার মেনোপজটাও যদিও আস্তে আস্তে তার তো প্রোগ্রেসিভ সিজেশন হয়, ওভারিয়ান ফলিকলগুলো যে লস হয় প্রোগ্রেসিভলি লস হয়, একদম ধাম করে তো সব লস হয়ে যায় না। এখানে একটা ট্রিকি কোয়েশ্চেন আসতে পারে। আমি যদি আপনাকে কোয়েশ্চেন করি, কোন সিচুয়েশনে আপনার বলেন তো হঠাৎ করেই হচ্ছে ওভারিয়ান ফলিকল একদম কমপ্লিট সিজেশন হয়ে যেতে পারে? কেউ কি বলতে পারেন? এই যে যেটা আমাদের ন্যাচারালি হচ্ছে মেনোপজে কি হচ্ছে, যে প্রোগ্রেসিভ আস্তে আস্তে কয়েক বছর ধরে যে হচ্ছে আমাদের আস্তে আস্তে সিজেশন হচ্ছে, ওভারিকুলার মানে অ্যাকশন লস হচ্ছে, ফলিকলগুলো ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। কোন ক্ষেত্রে আমার হচ্ছে একদম সাডেন হচ্ছে বা হঠাৎ করেই কিছু দিনের মধ্যেই আমার হচ্ছে একদম কমপ্লিট ওভারিয়ান ফাংশন লস হতে পারে? আমি জানি আপনারা অনেকেই জানেন, তারপরে বলে দিচ্ছি কিছু সিচুয়েশান। যেমন কারো ওভারেক্টমি করা হলো, তার ওভারেই কেটে ফেললো, তাহলে তো সব একেবারেই চলে গেলো। আমাদের কিছু সার্জারি হয় না, কিছু ম্যালিগনেন্সিতে বা হচ্ছে আপনার ওভারিয়ান টিউমারে আমাদের অনেক সময় কাটতে হয়, তাই না? অথবা যদি হচ্ছে টুইস্টেড ওভারি হয়ে যদি সেখানে গ্যাংগ্রিন ডেভেলপ করে যায়, নেক্রোসিস ডেভেলপ করে যায়, তখন তো আপনার ফেলেই দিতে হবে, ওভারেক্টমি করতে হয়। এটা যেমন একটা সিচুয়েশন। আরেকটা ধরেন হচ্ছে ম্যালিগনেন্সির জন্য যদিও হচ্ছে
আপনার ওভারি ফেললো না, কিন্তু অনেক সময় কেমোথেরাপি, রেডিয়েশন থেরাপি, নট অনলি ওভারেন ম্যালিগনেন্সি, অন্য আশেপাশে আমাদের পেলভিক ম্যালিগনেন্সি বা হচ্ছে অ্যাবডোমিনাল ম্যালিগনেন্সির জন্য কিন্তু প্রায় আমাদের কী নিতে লাগে, আমাদের কেমোথেরাপি, রেডিওথেরাপি নিতে লাগে। কেমোথেরাপি, রেডিওথেরাপির কিন্তু একটা সাইড এফেক্ট, কিন্তু কি সাইড এফেক্ট হচ্ছে এই যে লস অফ ওভারিয়ান ফাংশন। তো এই জিনিসগুলো কিন্তু আমরা করে আমরা হচ্ছে পারবো না, তাই না? এগুলো হচ্ছে জাস্ট আমরা কোরিলেট করে চিন্তা করলে বের হয়ে যাবে। আচ্ছা, আরও কিছু সিচুয়েশান আছে, সেটা তো আমরা পরে যাব। তারপরে আমরা আসি, তারপরে আরেকটা টার্মিনোলজি, তাহলে আমরা মেনোপজ কি, মেনোপজের ট্রানজিশন পিরিয়ডটা কি, এটা আমরা বুঝলাম। আরেকটা জিনিস বলা হয় যে এখানে ক্লাইমেক্টেরিক, এই ক্লাইমেক্টেরিক পিরিয়ডটাকে আমি বললাম এই যে ট্রানজিশন পিরিয়ডটা, যে সে রিপ্রোডাক্টিভ লাইফ থেকে কোথায় চলে যাচ্ছে, নন রিপ্রোডাক্টিভ লাইফে, আই মিন মেনোপজে চলে যাচ্ছে। এই যে তার হলো যে একদম মেনোপজ যখন কমপ্লিট হয়ে গেলো, তার 2-1 বছর আগে আর তার এই যে 2-3 বছর পরে, এই যে এখানে যে 5-7 বছর থাকে না বোথ সাইডে, এটাকেই বলে ক্লাইমেক্টেরিক পিরিয়ড। ঠিক আছে, এখন আমরা আসি যে আমাদের হচ্ছে মেনোপজ কি, আইডিয়াটা আমরা ধরে ফেললাম। এখন যেটাতে যাই যে এইজ অফ দ্য মেনোপজটা আমরা কখন আর কি, এই যে এটা তো আসলে একটা কি, এটা একটা ন্যাচারাল ফিজিওলজিক্যাল ব্যাপার, হ্যাঁ, তো এটা তো হবেই অলমোস্ট সবারই। তো এইটার জন্য তাইলে আমাদের একটা এজ ডিমার্কেশন আছে, যে অ্যাভারেজে দেখা গেছে যে কত এজে যে মেনোপজটা হচ্ছে। ইউজুয়ালি দেখা যায় যে আপনার এই যে 45 to 55টা হচ্ছে রেঞ্জ, 45 to 55 রেঞ্জের মধ্যেই হচ্ছে মেনোপজটা হয়। তো এখানে হচ্ছে অ্যাভারেজে 47 এখানে লিখছে, কিন্তু আপনার 2 পেজ পরেই আবার দেখতে পাবেন, একটু আপনাদেরকে দেখাই। এই যে এখানে যে ডায়াগনোসিসে এটা মনে রাখবেন যে অ্যাভারেজে হচ্ছে যদি বলে তখন আমরা 50 ইয়ার্স বলবো, হ্যাঁ, তাহলে আমরা অ্যাভারেজটা 50 ইয়ার্সটাই মনে রাখবো। আর যদি অপশানে 59 থাকে, 46, 47, 48 থাকে, তখন আমরা 47 বলবো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে যে আমাদের অ্যাভারেজটা, আপনারা রেঞ্জটা মনে রাখতে পারেন যে 45 থেকে 55 ইয়ার্স, অ্যাভারেজে যে 50 ইয়ার্সে ইউজুয়ালি মেনোপজটা হয়। এখন এই যে মেনোপজের পিছনে, যে মেনোপজের হচ্ছে কারো কারো হচ্ছে আর্লি মেনোপজ হয়, কারো কারোটা আবার হচ্ছে একটু লেট মেনোপজ হয়। তবে ব্যাপারটা হচ্ছে কি, মেনোপজটা আপনার পুরোটাই জেনেটিক্যালি প্রিডিটারমাইন্ড, যে এটা এমন না যে কারো হলো যে আর্লি মিনার্কি হয়েছে, বা কারো হচ্ছে যে ফার্স্ট বেবিটা খুব তাড়াতাড়ি হয়েছে, কারো হচ্ছে যে অনেক মানে মাল্টিপ্যারিটি ছিল, তারপরে হচ্ছে লাস্ট বেবির আপনার এইজ বেশি, এই ব্যাপারগুলোর সাথে আসলে কোনো ধরনের রিলেশন নেই মেনোপজের। কেন এই কথাটা বললাম, কারণ আমরা ম্যাক্সিমাম ডিজিজগুলো পড়তে গেলে, স্পেশালি আপনার যদি ওভারিয়ান ডিসঅর্ডারগুলা, আপনি হচ্ছে বিনাইন টিউমার বলেন, ম্যালিগনেন্ট টিউমার বলেন, বা হচ্ছে সার্ভাইকাল ম্যালিগনেন্সিতে যান, এন্ডোমেট্রিয়াল ম্যালিগনেন্সিতে যান, হাইপারপ্লেসিয়াতে যান, এগুলোর ক্ষেত্রে দেখা যায় কি আমরা সবসময় এই কথাটাকে আমরা টেনে নিয়ে আসি যে আর্লি মিনার্কি, লেট মেনোপজ, ব্রেস্ট ফিডিং, এই কথাগুলো আনি। কেন আনি? বিকজ এটার সাথে মোর ইস্ট্রোজেনের একটা ব্যাপার স্যাপার থাকে, সেই জন্য অনেক সময় এটার সাথে আপনার কোরিলেশন করতে চাইতে পারেন, কিন্তু এই জন্য আসলে এটার সাথে এটার কোনো কোরিলেশন নাই। এই জন্য ব্যাপারটা একদম স্পেসিফিক্যালি বলে দেওয়া হয়েছে যে মেনোপজটা আসলে জেনেটিক্যালি প্রিডিটারমাইন্ড। তবে দেখা যায় যে এই যে যারা লিনথিন, ওদের দেখা যায় একটু আর্লি মেনোপজ হয়, আবার যারা স্মোক করে ওদের একটু আর্লি মেনোপজ হয়, তারপরে হচ্ছে যাদের বিএমআই বেশি ওদের একটু হচ্ছে পরে মেনোপজ হয়। এই কিছু ব্যাপার স্যাপার আছে। তবে বিএমআইটার সাথে ওবেসিটির সাথে আবার একটু কোরিলেট আপনি করতে পারবেন, সেটা একটু পরেই আমরা বলবো। এখন চলে আসি, তাহলে আমরা মোটামুটি আমার মনে হয় আপনারা ধরতে পারছেন মেনোপজের আইডিয়াটা কি, মেনোপজ জিনিসটা কি। এখন আমরা একটু জানি এই যে মেনোপজটা কেন হয়ে যাচ্ছে, এটার পিছনে আসলে এন্ডোক্রাইনোলজিটা কি। তো প্রথম তো আমরা একদম আপনি পুরা যে পিউবার্টিটা আমরা ঠিক যেভাবে পড়ছিলাম ঠিক উল্টোটাই হয় হচ্ছে এখানে। ওখানে যেমন আমার মেইন রেসপন্সিবল কে ছিল যে হাইপোথ্যালামো পিটুইটারি গোনাডাল এক্সিসটা দিয়ে তো আসলে আপনার সব কিছু হচ্ছে আপনার মেনটেন হচ্ছে। সো এখানেও কি হয়, এই হাইপোথ্যালামো পিটুইটারি গোনাডাল এক্সিসেই আপনার দিয়ে আপনাকে এটা এক্সপ্লেন করতে হবে কিভাবে হয়। যে আপনার ধরেন আমাদের কি হচ্ছে, আমরা বলেছি না যে আস্তে আস্তে কি হয়, এন্ড অফ দ্য রিপ্রোডাক্টিভ লাইফের দিকে আপনার আস্তে আস্তে করে প্রোগ্রেসিভ ওভারিয়ান ফাংশন লস হতে থাকে। এখন ধরেন যে আপনার ওভারির হচ্ছে আগে যতগুলো ফলিকল ছিল এখন আর অতগুলো ফলিকল নেই। আগে ধরেন আপনার পর হচ্ছে 20টা ফলিকল ছিল, কমতে কমতে এখন হলো কি আপনার ফলিকল বলতে ফলিকলটা ডেভেলপ করে মানে ওভারিয়ান টিস্যুই ধরেন, ওখানে হচ্ছে আপনার টিস্যু আগে ধরেন আপনার 20 গ্রাম ছিল, এখন কমে কমে কত হইলো আপনার ধরেন 10 গ্রাম
বা হচ্ছে 8 গ্রাম হয়ে গেল, আগে থেকে তো আমার টিস্যু অনেক কমে আসলো, তাহলে টিস্যু কম থাকলে ফলিকলও তো কমই ডেভেলপ করবে, তাই না? তো যেখানে আগে 20টা ছিল সেখানে এখন হয়তো আর 5টা আছে, তাই না? তো এই যে কম ফলিকল আসছে, এখন উপর থেকে আমরা কি জানি আমাদের হচ্ছে হাইপোথ্যালামাস থেকে জিএনআরএচ আসে, সেটা স্টিমুলেট করে কাকে? পিটুইটারিকে, সেখান থেকে গোনাডোট্রোপিন রিলিজ হয়। গোনাডোট্রোপিন মানে এফএসএস এলএস, আমাদের এখানে যেটা দরকার সেটার কথা আমরা বলবো। এফএসএস এলএস এসে কী করে? ওভারিকে স্টিমুলেট করে। সেখানে আমরা জানি যে ওভারিয়ান কর্টেক্সে কী থাকে, এখানে হচ্ছে থিকা সেল থাকে। থিকা সেলকে স্টিমুলেট করলে এখান থেকে কি তৈরি হয়? অ্যান্ড্রোজেন তৈরি হয়। ওই অ্যান্ড্রোজেনটা কি হয়? ডিফিউজ হয়ে আমাদের গ্র্যানুলোসাস সেলে যায়। থিকা সেলের ঠিক ভিতরেই কি থাকে? গ্র্যানুলোসাস সেল থাকে। সেই গ্র্যানুলোসাস সেলে যে কি হয়? অ্যারোমাটেজ এনজাইম দিয়ে এটা কনভার্ট হয় কিসে? এস্ট্রোজেনে। তো এই তারপরে ওই এস্ট্রোজেনটা ডিফিউজ হয়ে হচ্ছে আপনার ব্লাডের মাধ্যমে কোথায় যায়? যায় আপনার ওর টার্গেট অর্গানে। শরীরে যে যে জায়গায় এস্ট্রোজেন রিসেপ্টর আছে সেই জায়গায় সে সেখানে যেয়ে তার কাজ করবে। তো মেইনলি আমাদের ইম্পর্ট্যান্ট কি এখানে ছিল? এন্ডোমেট্রিয়াম। এন্ডোমেট্রিয়ামে যেই তো ওখানে আপনার কী করে? এখানে গ্রোথ অ্যান্ড পলিফারেশন করে। সো এখন কি হইলো? এখন সে আসছে, এফএসএস এলএচ কিন্তু আসছে ওভারিতে, কিন্তু ওই যে থিকা সেল তো আগের মতো ওই পরিমাণে নাই। সেইখানে তো আপনার ওই পরিমাণে আমার অ্যান্ড্রোজেন তৈরি হতে পারতেছে না, অল্প তৈরি হচ্ছে। তারপরে ওইটা ডিফিউজ হয়ে অল্প হচ্ছে ইস্ট্রোজেন তৈরি হইলো, ঠিক আছে? তো এই যে কম ইস্ট্রোজেন কি করে? নেগেটিভ দেয় কোথায়? নেগেটিভ ফিডব্যাক পাঠায় না। ইস্ট্রোজেন কম মানে হচ্ছে তখন বডি চায় যে না আমার আরও ইস্ট্রোজেন লাগুক, সে তখন নেগেটিভ ফিডব্যাক দেয় হাইপোথ্যালামাসকে। হাইপোথ্যালামাস তখন কি করে? পিটুইটারিকে স্টিমুলেট করে। পিটুইটারি থেকে তখন বেশি বেশি গোনাডোট্রোপিন আসে, কারণ ওরা পিটুইটারি ভাবে কি আমি মনে হয় কম পাঠাচ্ছি গোনাডোট্রোপিন, আমি মনে হয় এফএসএস এলএচ কম পাঠাচ্ছি, এই জন্য মনে হয় ওভারি হচ্ছে বেশি করে ইস্ট্রোজেন তৈরি করতে পারতেছে না। ব্যাপারটা এরকমভাবে হচ্ছে পিটুইটারি। তো তখন সে কী করে? ওর প্রোডাকশন সে আরও বাড়ায় দেয়, এফএসএস এলএচ রিলিজটা সে আরও বাড়ায় দেয়। এফএসএস এলএচ আরও বেশি পরিমাণে এসে কোথায় কাজ করে? ওভারিতে। কিন্তু সমস্যা হচ্ছে ওভারির তো আর হচ্ছে ওইভাবে তো হচ্ছে আপনার ওভারির ফলিকল নাই, ওভারির তো ওই থিকা সেল ওরকম নাই। সে যতই আপনার এফএসএস এলএচ আসুক, ওর তো হচ্ছে আপনার ওখানে তো আপনার ম্যাটেরিয়াল থাকতে হবে জিনিসটা তৈরি করার জন্য, তাই না? ওর তো ম্যাটেরিয়াল নাই, তাহলে সে বাই প্রোডাক্ট কীভাবে দিবে? সেজন্যই কি হয়? এই যে আপনার নেক কন্টেনার সে নেগেটিভ দিচ্ছে, কিন্তু তার নিজস্ব ম্যাটেরিয়াল নাই বলে সে যে তৈরি করতে পারতেছে না, সেই জন্যই কিন্তু আমাদের এফএসএস এলএচ বেড়ে যাচ্ছে। আশা করি ব্যাপারটা সবাই বুঝতে পারছেন। তাহলে আমাদের আর কষ্ট করে মনে রাখতে হবে না যে এফএসএস কেন বেড়ে গেল, এলএচ কেন বেড়ে গেল, ঠিক আছে? এফএসএস এলএচ দুইটাই বাড়ে, তবে কম্পারেটিভলি এফএসএসটা অনেক বেশি বাড়ে, ঠিক আছে? তাহলে এটাই আমি আশা করি আপনারা সবাই ধরতে পারছেন যে কেন আমরা মোস্ট সেন্সিটিভ এফএসএসটাকে বললাম এবং কেন এফএসএস বেড়ে যায়, ঠিক আছে? তাহলে এটাই আসলে আপনার এই মেনোপজের পিছনে মেইন এন্ডোক্রাইনোলজি, এটাই আপনার মনে রাখতে হবে। আর বাদ বাকি হচ্ছে জিনিসপত্র আপনারা পারবেন। আরও হচ্ছে আপনাদের যে এফএসএসের সাথে বাকি এলএচ কীভাবে কমলো, তারপরে এখান থেকে আরও যে আপনার এএমএচের সাথে কোরিলেশনটা কী, তারপরে আপনার ইনহিবিনের সাথে ইস্ট্রোজেন যেখান থেকে আসে, ইনহিবিনও কিন্তু একই জায়গা থেকে আসে। তো আপনারা বাই দিস টাইম আরও জানেন যে আমাদের কিন্তু হচ্ছে আপনার আরেকটা প্রোগ্রাম শুরু হয়েছে জুমে। তো সেখানেও কিন্তু আমরা উইকলি 2টা করে ক্লাসই নিব। ওখানে আরও মোর ডিটেলসে আরও একটু হচ্ছে ইজি আমরা হচ্ছে এক্সপ্লেন করার চেষ্টা করব জিনিসগুলো। ক্লাসে আমরা ভালো করে আরেকটু করে বুঝাই দিব। তারপর আমরা এখানেও আপনাদেরকে চেষ্টা করি যে মেইন পয়েন্টগুলো যেখানে আপনাদের বুঝতে সমস্যা হয় বা যেটা আপনার হাই ইয়েল্ড টপিকস যেখান থেকে এক্সামে বেশি বেশি আসে, সেটা কিন্তু আমরা বোঝানোর বা হচ্ছে বলার চেষ্টা করি। সো এই ছিল আমাদের হলো বেসিক আপনার মেনোপজের পিছনে এন্ডোক্রাইনোলজিটা কী। তারপর আপনার জানতে হবে আবার প্রত্যেকটা আপনার নিয়ে জানতে হবে যে আপনার কোন হরমোনটা হচ্ছে কতখানি চেঞ্জ হয়, কতটুকু বাড়ে কমে, এগুলো একটু জানতে হবে। এখন ইস্ট্রোজেন নিয়ে সবসময় একটা ইন্টারেস্টিং ব্যাপার হয় যে এটা নিয়ে সবার একটু জানার ইচ্ছা থাকে যে কোন আমাদের লাইফের কোন পিরিয়ডটাতে কোন ইস্ট্রোজেনটা হচ্ছে বেশি থাকে বা কম থাকে। সো এটার একটা খুব সোজা একটা জিনিস শেখায় দেয়, সেটা হচ্ছে কি ইস্ট্রোজেনের কিন্তু আমরা জানি 3টা ফর্ম। একটা হচ্ছে ইস্ট্রোন, এটার নামই কিন্তু ESTRONA 1, তাহলে এটা হচ্ছে E1। আর ইস্ট্রাডায়ল, ডাই মানে 2, তাহলে এটা হচ্ছে E2। আরেকটা হচ্ছে ইস্ট্রায়ল, ট্রাই মানে 3, তাহলে এটা হচ্ছে E3। তাহলে এখন আপনাকে বুঝতে হবে কখন E1 বেশি থাকে, কখন E2 বেশি থাকে, আর কখন E3 বেশি থাকে। এখন খুব ইন্টারেস্টিংভাবে যদি মনে রাখেন, যখন কিনা আমরা রিপ্রোডাক্টিভ লাইফে থাকি, ধরেন রিপ্রোডাক্টিভ লাইফ মানে হচ্ছে মোস্ট অফ দ্য মানুষই ম্যারিড থাকে, ম্যারিড কাপল তখন 2জন থাকে, হাজব্যান্ড ওয়াইফ।
তাহলে এই যে আমাদের রিপ্রোডাক্টিভ পিরিয়ডে যেহেতু দুইজন থাকে, তাহলে রিপ্রোডাক্টিভ লাইফে কোন ইস্ট্রোজেনটা প্রিডমিনেন্ট হবে? ইস্ট্রাডায়ল, দ্যাট মিনস E2। তারপর আবার ধরেন যখন কিনা তাদের একটা বাচ্চা হয়ে যায় বা যখন সে প্রেগনেন্ট হইলো, তখন কিন্তু তারা 3 জন, হাজব্যান্ড ওয়াইফ আর বাচ্চা মিলে কি হলো? 3 জন হয়ে গেলো প্রেগনেন্সিতে, তাই না? তো এই যে 3 জন, তাহলে তখন প্রেগনেন্সিতে কোনটা বেশি প্রিডমিনেন্ট ইস্ট্রোজেন? ইস্ট্রায়ল, কারণ 3 জন। আর যখন ধরেন এই যে মেনোপোজে কী হলো? মেনোপোজে ইস্ট্রোজেন নাই, কিছুই নাই, সে আবার একা হয়ে গেল। ধরেন মেনোপোজের পরে দেখা যায় মোস্ট অফ দ্য মানে যাদের ম্যাক্সিমামই আমাদের দেশে প্রেক্ষাপটে দেখা যায় যে মেয়েদের হাজব্যান্ড আগে মরে যায়, মেয়েরা হচ্ছে হয়তো মেয়েদের হচ্ছে বেশি বয়সের ছেলেদের সাথে বিয়ে হয় বলে হয়তো হাজব্যান্ড আগে মরে যায়, সেজন্য মেয়েটা একা থাকে। সো এটা আসলে ফানি করে মনে রাখার জন্য। তো তখন এই যে মেনোপোজে তখন সে একা থাকে, সেজন্য তখন কি হবে? তখন হবে ইস্ট্রোন, দ্যাট ইজ 1, E1। তাহলে এটাও কিন্তু প্রায় সময় আপনার SBA বা MCQতে কিন্তু দিয়ে দেয় যে প্রেগনেন্সিতে প্রিডমিনেন্ট ইস্ট্রোজেন কোনটা, তারপরে আপনার রিপ্রোডাক্টিভ লাইফে প্রিডমিনেন্ট ইস্ট্রোজেন কোনটা, বা মেনোপোজে প্রিডমিনেন্ট ইস্ট্রোজেন কোনটা। তো আমার মনে হয় এরকম গল্পর মতো করে বা একটু ফানিভাবে মনে রাখলে আমার মনে হয় মনে থাকবে, আলাদা করে পড়তে হবে না। তাহলে আপনারা এখন ইজিলি কোরিলেট করতে পারেন যে আমাদের মেনোপোজের মেন ইস্ট্রোজেন কোনটা। তাহলে মেনোপোজের যে প্রিডমিনেন্ট ইস্ট্রোজেন সেটা হচ্ছে যে ইস্ট্রোন। তাহলে আমরা একটু এটা মনে রাখবো। এখন আরেকটা জিনিসও হচ্ছে এখান থেকে আপনাদেরকে মনে রাখতে হবে যে এই যে মেনোপোজের যে ইস্ট্রোজেনটা আসে সেটারও বা হচ্ছে সোর্সটা কী। আমি কিন্তু তখন পুরাটাই বলেছি আপনাকে যে কীভাবে FSH আসলো, FSH এসে থিকা সেলকে স্টিমুলেট করে সেখান থেকে এন্ড্রোজেন তৈরি হলো, সেটা আবার আপনার ডিফিউজ হয়ে গ্র্যানুলোসার সেলে গেল, গ্র্যানুলোসার সেল থেকে অ্যারোমাটাইজ হয়ে সে কী তৈরি হইলো? এই যে অ্যান্ড্রোজেনটা ইস্ট্রোজেনে কনভার্ট হইলো। এই যে এস্ট্রোজেনটা এটা কিন্তু আপনার কি হয়? এটা তো তখন মেনোপোজে তো কী হয়? আমাদের এই যে যেহেতু আমাদের সাপ্লাই কম, মানে আমাদের ম্যাটেরিয়াল কম থাকে, এখানে সেল কম থাকে, সেজন্য তৈরি কম হচ্ছে। যদি আমাদের FSH বেশি আসতেছে, আলটিমেটলি হচ্ছে ও ডিফিউজ হয়ে ব্লাডে যায়। ব্লাডে তখন হচ্ছে আবার কি হয়? এই যে আপনার এই ইস্ট্রোজেনটা মানে ব্লাডে এখান থেকে যেই ইস্ট্রোজেনটা তৈরি হয় সেটা হচ্ছে E2, সেটা তো এস্ট্রাডায়ল, ঠিক আছে? কিন্তু আপনার মেনোপোজ আমি কি বললাম, অনেক হচ্ছে আপনার আসছে FSH, অনেকগুলোই আপনার হচ্ছে কি হইলো, আপনার থিকা সেল থেকে অ্যান্ড্রোজেন হইলো, অ্যান্ড্রোজেনটা হচ্ছে ডিফিউজার গ্র্যানুলোসার সেলে যে ইস্ট্রোজেন তৈরি করলো। কিন্তু বাকি তো হচ্ছে আপনার ধরেন ওই অ্যারোমাটাস এনজাইম এখন ওই পরিমাণে নাই, আপনার ফলিকল ওই পরিমাণে নাই, সেজন্য অ্যান্ড্রোজেনগুলো থেকে গেল। ওই বাকি অ্যান্ড্রোজেনগুলো ডিফিউজ হয়ে কোথায় চলে যাবে? ব্লাডে চলে যাবে। আবার অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকেও তো অ্যান্ড্রোজেন তৈরিই হচ্ছে, নট অনলি আপনার ওভারি, অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকেও কিন্তু অ্যান্ড্রোজেন তৈরি হচ্ছে। সেই অ্যান্ড্রোজেনগুলো কী করবে? সেইগুলো হচ্ছে আমাদের পেরিফেরিতে কি থাকে? পেরিফেরিতে মাসেল থাকে, এডিপোস টিস্যু থাকে। এই মাসেল আর এডিপোস টিস্যুতেও কিছু অ্যারোমাটাইজ এনজাইম থাকে, সেখানে অ্যারোমাটাইজেশন হয়েও সেটা কনভার্ট হয় কিসে? ইস্ট্রোন, মানে 1-এ। সেই জন্য দেখা যায় আপনার মেনোপোজে আমাদের প্রিডমিনেন্ট হরমোনটা কী হয়? ইস্ট্রোন। তো এটা একটু মনে রাখবেন, এখানে আপনারা লেভেলগুলোও মনে রাখবেন। তারপরে হচ্ছে আপনার এখান থেকে অ্যান্ড্রোজেন সম্পর্কে একটু পড়বেন। এই যে এগুলো এখন আপনারা পড়লেই বুঝতে পারবেন যে অ্যান্ড্রোজেনের সোর্সগুলো একটু জানবেন। তারপরে একইভাবে প্রোজেস্টেরন পড়বেন, তারপরে হচ্ছে গোনাডোট্রোফিনের কথাবার্তা বলবেন। আসলে মেইন মেকানিজম বা মেইন বেসিক থিং যেটা মেনোপোজের জন্য দরকার সেটা আমি বলে ফেলছি, সেটা এইগুলো বাকি আর আপনার রিডিং দিলেই বুঝতে পারবেন। তারপরে যখন আমরা পিউবার্টিতে পড়েছিলাম যেরকম ওখানেও অর্গান চেঞ্জ হয়, একদম সেম জিনিসটা আবার আমাদের কোথায় হবে? আপনার মেনোপোজে হবে। পিউবার্টিতে কী হয়েছিল? সব কিছুর হচ্ছিল আপনার গ্রোথ হয়েছিল, বাল্ক বেড়েছিল, সাইজ বেড়েছিল। ঠিক রিভার্সটা হবে কোথায়? মেনোপোজে। একইভাবে যে আপনার সবগুলো অর্গান কী হয়ে যাবে? যেগুলো স্ট্রোজেন ডিপেন্ডেন্ট ছিল সেগুলো কী হবে? শ্রিঙ্ক করে যাবে, সাইজ হচ্ছে আপনার ছোটো হয়ে যাবে, রিঙ্কেল, যেমন ওভারিটা রিঙ্কেলড হয়ে যাবে, হোয়াইট হয়ে যাবে। ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি, ওভারির কর্টেক্সটা থিনিং হয়ে যাবে, মেডুলারি কম্পোনেন্ট বাড়বে, যেটা জাস্ট উল্টোটা কিন্তু ছিল কোথায়? পিউবার্টিতে। সো এই পিউবার্টির পরে আপনাদের সাথে মেনোপোজ নিয়ে কথা বলার উদ্দেশ্য এটাই ছিল যে আপনারা যেন কোরিলেট করে ব্যাপারটা মনে রাখতে পারেন, কষ্ট করে যেন মুখস্থ করতে না হয়, ওটা পরে এখানে চলে আসলে যেন খুব সহজেই মনে থাকে। আশা করি সবাই ধরতে পারছেন। তারপরে এগুলো আপনারা পারবেন যে কোন আপনার অর্গানে কী কী চেঞ্জ হয়, জাস্ট রিভার্স। এখন আমরা একটু বোনস নিয়ে কথা বলি, যে আমাদের বোন মেটাবলিজমের জন্য ইস্ট্রোজেনটা খুব ইম্পর্ট্যান্ট একটা আপনার হরমোন। হ্যাঁ, যেটা হলো যে আমরা এই সময়টাতে কি হয়, আমাদের বোনের আসলে বোনের আপনার এই যে আমাদের ডেনসিটি মেনটেন হয়, এটা কিভাবে? একটা হচ্ছে যে নর্মালি আমাদের হচ্ছে
যেটাকে আমরা বোন ফর্মেশন বলি, সেটা কীভাবে হয়, সেটা হচ্ছে অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটির মাধ্যমে। আর যেটা হচ্ছে বোন রিসর্পশন হয়, সেটাকে আমরা বলি অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটিতে। এই জিনিসটাই কিন্তু হচ্ছে আপনার ব্যালেন্স করে থাকতে হয়, মানে বেশিও তৈরি হওয়া যাবে না, আবার বেশি রিসর্পশনও হওয়া যাবে না, দুটা হইলেই সমস্যা। তাহলে কিন্তু আমাদের বিএমডি মেনটেন হবে না, মানে বোন মিনারেল ডেন্সিটি মেনটেন হবে না। তো এই ব্যালেন্স করার জন্য আসলে অনেকগুলো ফ্যাক্টর রেসপন্সিবল। যে আপনার এটার সাথে আপনার এইজ একটা ফ্যাক্টর, কারণ আমাদের এই যে অস্টিওপোরোসিস বা ফ্র্যাকচার যে হচ্ছে, এটা তো হচ্ছে আপনার মেনোপজে কেন বেশি হচ্ছে, এটা কেন হচ্ছে আপনার ইয়াতে হচ্ছে না, রিপ্রোডাক্টিভ লাইফে কেন হচ্ছে না। আবার ধরেন হচ্ছে অনেকের হচ্ছে যাদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি বা হচ্ছে রিকেটস থাকে, ওদের কিন্তু আবার মেনোপজ পর্যন্ত যাইতে হয় না, ওদের আগেই কিন্তু অনেক কমে যায়। সো একটা জিনিস না, মাল্টিপল ফ্যাক্টরই কিন্তু এখানে ইম্পর্টেন্ট। তার মধ্যে আমাদের হচ্ছে ইস্ট্রোজেনও খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর, সেই জন্যই আসলে আমরা মেনোপজের জন্য মেনোপজের সাথে যেটার একটা বিশাল কোরিলেশন আছে, সেই জন্য আমরা এখানে একটু এটার এমফেসিস দিই। তো এখানে আপনাদেরকে আরেকটু হচ্ছে মনে রাখতে হবে যে আসলে ইস্ট্রোজেনটা কীভাবে এই ব্রোন প্রোটেকশন করে। ইস্ট্রোজেন কী করে, ইস্ট্রোজেন হচ্ছে আপনার এই যে অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটিটাকে ইনহিবিট করে। হ্যাঁ, এটা বলা হয় যে আপনার এই যে অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটিটা বেড়ে যায় কেন, কারণ হচ্ছে মেনোপজে হচ্ছে ইস্ট্রোজেন কমে যায়, তাই না? আমরা তো একটু আগে বললাম যে ওভারিয়ান ফলিকুলার ওভারিয়ান ফাংশন লস হওয়ার জন্য আমাদের ইস্ট্রোজেন কমে যাচ্ছে। সো ইস্ট্রোজেন যেখানে বিএমডি মেনটেন করতো, অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটিটাকে ইনহিবিট করে রাখতো। তারপরে আবার আপনার হচ্ছে ভেসেলের ভিতরে আবার কার্ডিওভাস্কুলার ফাংশন আমরা একটু পরে যাচ্ছি, তো সেটা হচ্ছে এখানে আর মেনটেন হইতে পারতেছে না। আবার এই যে ইন্টারলিউকিন, প্যারাথাইরয়েড হরমোন, ইন্টারলিউকিনের কাজও কিন্তু আপনার এই যে অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটিকে বাড়ানো, এটাকেও ইনহিবিট করে রাখে কে, এইটাকেও ইনহিবিট করে রাখে হচ্ছে ইস্ট্রোজেন। সো এই জন্য আমাদের হলো যে বোন প্রোটেকশনের জন্য ইস্ট্রোজেন দরকার। তো এখান থেকে আরেকটু জানতে হবে যে আপনার বিএমডিটা আমরা মেজার করি কী দিয়ে, আমরা কিন্তু এটাকে হচ্ছে টি স্কোর দিয়ে, যেটা অ্যাকচুয়ালি আমরা দেখতে পারি হচ্ছে যে পরীক্ষাটার মাধ্যমে, সেটাকে বলে হচ্ছে ডেক্সা স্ক্যান। হ্যাঁ, সেই ডেক্সা স্ক্যানের মাধ্যমে আমরা আসলে বিএমডি মেজার করি, এবং স্কোরটা এখানে দুইটা স্কোর, টি স্কোর থাকে, জেড স্কোর থাকে। তো আপনাদের এখানে জেড স্কোর আর মনে রাখা লাগবে না, আপনারা টি স্কোরটা একটু মনে রাখবেন যে টি স্কোরে নর্মালটা কত, নর্মাল বিএমডি কত বলবো আমরা, টি স্কোর কতর মধ্যে থাকলে কখন আমরা অস্টিওপেনিয়া বলবো, কখন অস্টিওপোরোসিস বলবো, বা সিভিয়ার অস্টিওপোরোসিস কখন বলবো, এগুলো একটু মনে রাখবেন। আর আমরা আমাদের ক্লাসে আরেকটু ডিটেলস এটা সুন্দর করে বুঝায় বলবো। তারপরে ধরেন আমরা মাত্র বলছিলাম যে ইস্ট্রোজেন কিন্তু একটা বিশাল আমাদেরকে কার্ডিওভাস্কুলার প্রোটেকশন দেয়। সেটা কিভাবে, ধরেন হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিসটাকেই প্রিভেন্ট করো কীভাবে। আমরা তো এগুলো তো গদবাদা কথা বলতে পারি যে ভালো কোলেস্টেরলটাকে সে বাড়াচ্ছে, খারাপ, ভালো কোলেস্টেরল বলতে আমরা এইচডিএল বোঝাচ্ছি, খারাপ কোলেস্টেরল বলতে আমরা হচ্ছে এলডিএলকে বোঝাচ্ছি, টোটাল কোলেস্টেরলকে বোঝাচ্ছি, এগুলো কমাচ্ছে। এই যে ধরেন কারো হচ্ছে কোলেস্টেরল বেশি বা হচ্ছে তখন হলো তার উপরে কি হয়, ওখানে হোয়াইট ইয়েলো কালারের ফ্যাট যেগুলা এসে আপনার কি ভেসেলের উপরে জমবে, যেটাকে আমরা ফোম সেল বলি অ্যাকচুয়ালি। সেই ম্যাক্রোফেজ আর ফোম সেলগুলো ওখানে আসলো, আর ওখানে ওরা যখন ওদের আলাদা একটা প্রলেপ তৈরি করলো আপনার ভেসেলের উপরে, ওখান দিয়ে কে যাচ্ছিল, প্ল্যাটেলেট যাচ্ছিল। তারপরে কি হয়, প্ল্যাটেলেটগুলো ওইখানে কি হয়, অ্যাগ্রিগেট হয়ে আলটিমেটলি কি হলো, একটা প্ল্যাকের মতো তৈরি করলো। এটা কিভাবে অ্যাথেরোস্ক্লেরোসিস হয়, এটা আপনার প্যাথোলজিতে অনেক ভালোভাবে সবাই পড়ছেন, কিন্তু আমি জাস্ট অল্প করে একটু বলতেছি। এই যে প্ল্যাকটা তৈরি হয়ে আস্তে আস্তে দুই পাশ থেকে যখন প্ল্যাকটা তৈরি হবে, তখন কী হবে, ভেসেলের লুমেনটা কী হবে, আস্তে আস্তে ন্যারো হয়ে যাবে, একটা সময় ব্লকই হয়ে যায়, তাই না? যদি আমরা হচ্ছে ওই মোমেন্টটাকে ইনহিবিট করতে না পারি। ইস্ট্রোজেন এখানে এক সুন্দর একটা কাজ করে, সে কী করে, এই যে প্ল্যাটেলেটকে সে অ্যাগ্রিগেট হইতে দেয় না, আবার এই ফোম সেলগুলাকে সে হচ্ছে কি হয়, ওখানে এসে ভেসেলের গায়ে লাগতে দেয় না। তাহলে আমাদের কি বিশাল বড় একটা হেল্প হচ্ছে না, যে আমাদের ভেসেলটা অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক ফর্মেশন হওয়া থেকে প্রোটেকশন পাচ্ছে না, ওইদিকে আবার কোলেস্টেরল লেভেলকেও সে হচ্ছে, যেটাকে এলডিএল বা টোটাল কোলেস্টেরল লেভেলকেও কমাচ্ছে, আবার হচ্ছে এইচডিএল লেভেলও বাড়াচ্ছে, এই যে প্লাক ফর্মেশন হইতে দিচ্ছে না, এটাই হচ্ছে ইস্ট্রোজেনের কি অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি। তো এগুলো একটু মনে রাখবেন। তারপরে হচ্ছে আপনার ইম্পর্ট্যান্ট হলো এরপরে যে মেনোপজাল সিমটমগুলো কী হয়। মেনোপজাল সিমটমগুলো হচ্ছে আপনার এই বক্সটা পড়লে আশা করি সবাই ভালোই অ্যান্সার করতে পারবেন। এগুলাই হচ্ছে মেন সিমটম, যে কিছু মেনস্ট্রুয়াল চেঞ্জ হয়। মেনোপজাল মেন সিমটম হচ্ছে ভেসোমোটর সিমটম। ভেসোমোটর সিমটমের মধ্যে তো অনেকগুলোই আছে, আপনার হট ফ্ল্যাশ, সোয়েটিং, এংজাইটি, ল্যাক অফ স্লিপ। তার মধ্যেও যদি একটা বলতে বলে কোনটা সবচেয়ে ইম্পর্টেন্ট ভেসোমোটর সিমটম, সেটা কিন্তু বলতে হবে হট ফ্ল্যাশ।
হ্যাঁ, এইটা একটু মনে রাখতে হবে। অ্যান্ড হট ফ্ল্যাশ জিনিসটা আসলে কি, হঠাৎ করে কি থাকে, তার হঠাৎ করে সাডেন তার হট বা হিট ফিল হইতে থাকে, তারপরে আলটিমেটলি কী হয়, তার প্রফিউজ সোয়েটিং, 1-2 মিনিটের জন্য সে হচ্ছে খুব হট ফিল করে, তারপরে তার কি হয়, সাডেন হট ফিল হওয়ার পরে প্রফিউজ সোয়েটিং হতে থাকে একদম। তো এই জিনিসটাকে মানে এটার প্রি রিকুইজিটি কিন্তু লো এস্ট্রোজেন লেভেল, মানে এস্ট্রোজেন যখন একদম কমে যায় তখন থেকে কিন্তু তার হট ফ্ল্যাশ হওয়ার আগ পর্যন্ত আসলে সে বুঝেই না, যে যদিও তার মেনোপজ হয়ে গেছে মানে সেটাকে ওয়ারিসাম বা ট্রাবলসাম মনে করে না, কিন্তু যখন থেকে হট ফ্ল্যাশ হওয়া শুরু করে, বাকি তো আরও অনেক সিমটম আসছেই, তখন থেকে আসলে তার জন্য জিনিসটা আনবিয়ারেবল হয়ে যায়, যেটাকে সুন্দর করে বলে হচ্ছে যে আপনার কোয়ালিটি অফ লাইফটাকে হ্যাম্পার করে। হ্যাঁ, তো এটার সাথে দেখা যায় যে এই যে আপনার আমাদের জিএনআরএসের যে পালস সিক্রেশনের এটারও হচ্ছে কোরিলেট করে, যে তখন ওই যে আমরা বলি না যে নেগেটিভ বেশি বেশি গেলেও বলে বেশি বেশি এফএসএস এলএস রিলিজ হলো, ওইটা এলএসের সাথে এটার একটা কোরিলেশন পাওয়া গেছে। এগুলো একটু পড়বেন, কোন কোন সিমটমগুলো হচ্ছে কেন হয় এখানে বলা আছে, আমরা ক্লাসে আরেকটু ভালো করে বলবো, এগুলা আরেকটু ভালো করে ডিসকাস করব। তারপরে যে আপনার মোটামুটি এগুলো তো শেষ, তারপরে আপনার এখানে আরেকটু আবার যে অস্টিওপোরোসিসের রিস্ক ফ্যাক্টরগুলো একটু দেখতে পারেন। বক্সগুলো কখনোই বাদ দেওয়া যাবে না, এই কথাটা আমি সবসময় বলি যে আমাদের পরীক্ষার জন্য প্রতিটা চ্যাপ্টারের খুব ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে বক্স, কোনো বক্স কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। তো এখানে এই যেমন রিস্ক ফ্যাক্টর ফর অস্টিওপোরোসিস এটা একটু পড়ে ফেলবেন, তারপর কার্ডিওভাস্কুলার ডিজিজের রিস্ক ফ্যাক্টর কোনগুলো, তারপরে এখন তো আমরা শিখে ফেললাম। আর এখানে তো আমরা একদম শুরুতেই বলে ফেলছি যে হচ্ছে আমাদের মেনোপজ আমরা কীভাবে ডায়াগনোস করবো, সেটা কিন্তু একদম শুরুতে আমরা বলে ফেলছি। এখানে আবার সুন্দর করে আপনার একদম এসবিএ দেওয়ার মতো করেই কিন্তু আপনার 4-5টা পয়েন্ট আছে, এগুলো একটু পড়ে ফেলবেন। তারপরে আপনার এই হয়ে গেল যে আমরা মেনোপজ কী জানলাম, মেনোপজ কেন হয় জানলাম, এটার পিছনে এন্ডোক্রাইনোলজি কী সেটাও জানলাম। তাহলে এখন হচ্ছে আমাদের এবং হচ্ছে কী কী চেঞ্জ হয় সব কিছু আমরা জানলাম, তাহলে এখন তো আমাদেরকে ট্রিটমেন্ট দিতে হবে, তাই না? তো ট্রিটমেন্ট বরাবরই আমরা বলি যে পার্ট 1-এর জন্য ট্রিটমেন্ট খুব একটা লাগে না, বাট এখানে একটু লাগবে। কি এখানে বাদবাকি কথাবার্তা তো এগুলো সোজা কথাবার্তা, যে আপনি ওই যে লাইফ স্টাইল মডিফিকেশনটা এখানে খুব ইম্পর্ট্যান্ট, তারপর ওই যে কী কী সাপ্লিমেন্ট দিবেন, ক্যালসিয়াম ভিটামিন এগুলো পড়বেন। তার চেয়ে এখানে ইম্পর্ট্যান্ট যেটা সেটা হচ্ছে এইচআরটি, মানে যেটাকে আমরা বলি হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি। যেহেতু তার হরমোনটা শেষ হয়ে যাচ্ছে, তাহলে আমরা কী করতে পারি, সাপ্লিমেন্ট দিতে পারি। তো এটাকে এইচআরটি বলে, অথবা এমএইচটিও বলে, মানে মেনোপজাল হরমোন রিপ্লেসমেন্ট থেরাপিও বলে। তো এই যে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি আমরা হচ্ছে কাকে দিব, কখন দিব, এটার বেনিফিট কী এবং এটার রিস্ক কী, যে এটা কিন্তু খুব ফেভারিট একটা কোয়েশ্চেন এক্সামিনারদের জন্য। এইচআরটির সাথে কোন ম্যালিগনেন্সি, কারণ আমরা জানি এইচআরটি আমরা হচ্ছে যাদের ইউটেরাস আছে তাদেরকে একরকম দিব, যাদের ইউটেরাস নাই তাদেরকে আরেক রকম দিব। এইচআরটির মধ্যে অ্যাকচুয়ালি থাকে কি, হয় ইস্ট্রোজেন অথবা ইস্ট্রোজেন প্রজেস্টেরনের কম্বিনেশন। সো যাদের হচ্ছে ইউটেরাস আছে তাদেরকে আমার কী দিতে হবে, ইস্ট্রোজেন প্রজেস্টেরন দুইটাই দিতে হবে। কারণ কি, কেন দিব, কারণ আপনি শুধু ইস্ট্রোজেন দিলেন, ধরেন একজনের ইউটেরাস আছে, আপনি তাকে শুধু ইস্ট্রোজেন দিলেন, আপনি ভাবলেন আমার তো শুধু ইস্ট্রোজেন দরকার, আমি তার প্রজেস্টেরন দিব না, আমি তার ইস্ট্রোজেন দিই। কিন্তু সমস্যাটা কী হবে, ইস্ট্রোজেন যায় কী করবে, ইস্ট্রোজেন যায় তো ওই যে এন্ডোমেট্রিয়ামের পলিফারেশন করবে, গ্রোথ হবে, আলটিমেটলি বাড়তে বাড়তে কী হইতে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া ডেভেলপ করে যাবে। এন্ডোমেট্রিয়ামের গ্রোথ হইতে এন্ডোমেট্রিয়ামের হাইপারপ্লেসিয়া যখন, কারণ এখন তো তার হচ্ছে মেনোপজাল স্টেটে চলে গেছে, এখন তো তার হচ্ছে শেডিং হবে না, আপনি তো বাইরে থেকে সাপ্লিমেন্ট দিচ্ছেন, তাই না? ন্যাচারাল অ্যাক্টিভিটি তো শেষ। তাহলে তার হইতে কী হলো, তার হলো যে আপনার কারণ তার তো প্রজেস্টেরন নাই, আপনি দিচ্ছেন বাইরে থেকে খালি ইস্ট্রোজেন। অ্যানোমেটাল হাইপারপ্লেসিয়া হয় লং স্ট্যান্ডিং হাইপারপ্লেসিয়ার ফলে একসময় তার কী ডেভেলপ করে যাবে, অ্যানোমেটাল কার্সিনোমা ডেভেলপ করে যাবে। ভালো করতে যে উল্টা আরও খারাপ হয়ে গেলো, তাই না? সেই জন্য আমরা শুধু ইস্ট্রোজেন দিব না, আমরা ইস্ট্রোজেন আর সাইক্লিক্যাল প্রজেস্টেরনও দিব। তাইলে কি হবে, তাইলে ওই জিনিসটা ব্যালেন্স হবে, ঠিক আছে? আর ধরেন কারো ইউটেরাস নাই, তাইলে তো আমার এই ব্যাপারটা সমস্যা নাই, তাকে আমি কি দিতে পারবো, তাকে আমি হচ্ছে শুধু ইস্ট্রোজেন দিতে পারবো আমি। তাহলে হচ্ছে এটা আমার একটা মনে রাখতে হবে যে কাকে আমি কোন ফর্মটা দিব, কোন ফর্মুলাটা আমি কাকে দিব, এবং হচ্ছে কোনটার সাথে কোন ক্যান্সারের হচ্ছে আপনার কোরিলেশন বেশি, তারপরে এটা কন্ট্রাইন্ডিকেশন কখন দিবেন না, এগুলো একটু পড়তে হবে। তাইলে মোটামুটি এই চ্যাপ্টার আপনার একদম ফিঙ্গার টিপসে চলে আসবে। এই চ্যাপ্টার থেকে কোনো কোয়েশ্চেন যেখান থেকে আসুক না কেন আপনার মিস হবে না। তো এইটাই ছিল আপনাদের সাথে আজকে আমার মেনোপজ নিয়ে কথাবার্তা। আশা করি সবাই ধরতে পারছেন, খুবই ছোট্ট কিউট একটা চ্যাপ্টার, সুন্দর করে পড়ে ফেলবেন। আর যদি আপনাদের কিছু জিজ্ঞাসা থাকে বা কিছু জানার থাকে, আমরা তো সবসময় আছি,
আমাদেরকে নক করতে পারেন। সবাই ভালো থাকবেন। শেষ করছি। আল্লাহ হাফেজ।